আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি। জানান, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, যা দেশের গণতান্ত্রিক যাত্রায় মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে। এ সময় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা জানান তারা। প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলটির পরামর্শ, এক ব্যক্তি যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকা দরকার কিনা এ নিয়ে প্রশ্ন তুলে গণভোটের দাবি জানিয়েছে এনসিপি। জান্নাতুল মোহনার প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে সংস্কার কমিশনগুলোর ১৬৬টি সুপারিশের উপর মতামত তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে ৭০ নম্বর অনুচ্ছেদ সংস্কারে বিশেষ জোর দেয় দলটি। কোনো ব্যক্তির পরিবর্তন নয়। এদিন বিকেল 4:45টায় বৈঠক মুলতবি হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধানের মূলনীতির নামে ক্ষমতাসীন দল নিজেদের ইচ্ছা চাপিয়ে দিত বলে মনে করে এনসিপি, তাই মূলনীতি বাতিল চায় তারা। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবও দিয়েছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। 23 এপ্রিল জামায়াত ইসলামীর মতামত নেওয়া হবে। পরে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বসবে কমিশন। নির্বাচনের আগে দলগুলোকে এসব বিষয়ে এক ছাতার নিচে আনার লক্ষ্য ঐকমত্য কমিশনের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এর চর্চা করতে হয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারত, চীন, আমেরিকা নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণই। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তাই কিছু সংস্কার হাতে নেওয়া হয়েছে, যেখানে বেশি গুরুত্ব পেয়েছে ব্যাংকিং সেক্টর। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শনিবার সকালে রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা। বক্তারা বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। Government, they have to understand that what is the future need of this country. The future need of this country is to focus on the right direction of transforming the youth generation. অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থ উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তবে ব্যাংকিং খাতকে গুরুত্ব দিয়ে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
basically the banking sector. You must have seen the Bangladesh Bank has taken some steps to reorganize the bank, changing the chairman, and for the Ministry of Finance, we have changed the bank directors in the state-owned banks. আর বিএনপি মহাসচিব বলেন, ভারত, চীন, আমেরিকা এসে দেশের ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না। নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই তৈরি করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, তার চর্চা করতে হবে। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য আর টেলিভিশন টকশো দেখে জনগণ হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার আশা, জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে সরকার। বিকেলে গুলশানে কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, 12 দলীয় জোটের সঙ্গে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। এ সময় 12 দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। বিভ্রান্তি এড়াতে সুস্পষ্ট রোডম্যাপ দাবি করেন তিনি। পাশাপাশি প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই অগস্ট গণহত্যার বিচার দাবি করেন জোট চেয়ারম্যান। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। ফ্যাসিবাদী যে রাজনৈতিক দলটির নেতৃত্বে মানবতা বিরোধী অপরাধ করেছে যারা, তাদের দ্রুত বিচার করা উচিত আমরা বলেছি। প্রধান উপদেষ্টা আগেও যে কথা বলেছেন, সেদিনের বৈঠকেও তার রিটারিয়েট করেছেন। ওনার বক্তব্যে তিনি যে অটুট রয়েছেন, অটল রয়েছেন, সেটা ভালো কথা, কিন্তু এটা ডিসেম্বরের মধ্যে করার জন্য আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। 8 মাস পার হয়েছে, সংস্কার করতে আর কত সময় লাগবে বলে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নাটোরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে দলের নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। আর লক্ষ্মীপুরে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ফ্যাসিবাদ লুকিয়ে আছে। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপু রিপোর্ট। শনিবার লক্ষ্মীপুরে যুবদলের প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ফ্যাসিবাদ লুকিয়ে আছে। এদিন নাটোরে জিয়া পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি অভিযোগ করেন, সরকারের পেছনে একটি মহল নির্বাচন পেছাতে চাচ্ছে। তিনি বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। এই সরকারের পিছনে একটা শক্তি, যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই আমাদের পার্টি নেতাদের কিভাবে নির্বাচনে কথা বলবো, কাল যারা নির্বাচনকে দেরি করার জন্য এই একটা চক্রান্ত করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ এত বোকা যদি তারা কেউ ভেবে থাকে, তারা প্রকাশ করবে। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন, 8 মাস পার হয়েছে, সংস্কার করতে আর কত সময় লাগবে? আপনারা বলে শুধু বিএনপি বলতে চাচ্ছেন, বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতা পেতে চায়। 8 মাস তো হয়ে গেছে, সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? সংস্কার তো একটা পলিটিক্যাল উইল, সংস্কার তো একটা রাজনৈতিক অঙ্গীকার। দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছে। দেরি হলে হতাশায় ভুগবে বলেও মন্তব্য করেন তিনি। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এর আগে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লালমনিরহাটে এক জনসভায় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য কমেনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবিতে প্রথমবারের মতো দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা করেছে লালমনিরহাট জেলা জামাত। এতে অংশ নিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নিবে না। খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। ফেসিবাদের পতন হলেও দেশে এখনো ফেসিবাদ নির্মূল হয়নি জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফেসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই। এই দল যারা করতেন, সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। কোনো ধরনের গড়িমসি ছাড়া জামাত নেতা এটিএম আজহারের মুক্তি দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এ সময় রাজনৈতিক দলগুলো শহীদদের তালিকা দীর্ঘ করার চেষ্টা চালিয়ে গেলেও তারা কতটুকু পাশে দাঁড়িয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন মহানগরীর আমির। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করার কথা জানিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। শেখ হাসিনা ছাড়া অন্যান্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দেখছেন সংবাদ। সর্বস্তরের নারীর প্রতি বৈষম্য বিলুপ্তির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া প্রতিবেদনে নানা সুপারিশ করেছে তারা। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান শিরিন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এসব সুপারিশ বাস্তবায়নে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সুপারিশমালা তুলে ধরেন শিরিন পারভীন হক। সব সেবা প্রতিষ্ঠানকে নারী বান্ধব করার দাবি জানিয়ে তিনি বলেন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূলের নারীদের কথা তুলে ধরার ব্যবস্থা করতে হবে। সেখানে নারীর অধিকার, সহিংসতামূলক সমাজ, নারী শ্রমিকের অধিকার, সুস্বাস্থ্য নিয়েও নানা প্রস্তাবনা রয়েছে। ভাষার ক্ষেত্রেও আমাদের কিছু পরিবর্তনের দাবি আছে। আমরা ধর্ষিতা শব্দটা শুনতে চাই না। 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আর শুনতে চাই না। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান গণহত্যা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ করেন তারা। সমাবেশে গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদ ও আরব বিশ্বের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান বক্তারা। সমাবেশে যোগ দেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ সহ বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার নেতারা। এ সময় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ফিলিস্তিনের মানুষকে মুক্ত করতে অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদ বন্ধ করতে হবে। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে 5 দফা দাবি উত্থাপন করা হয়। প্রতিবাদ সমাবেশে মূকাভিনয়ের মাধ্যমে একদল শিল্পী গাজার মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার দৃশ্যপট উপস্থাপন করেন। বাংলাদেশের মানুষ আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি, আমাদের ভূখণ্ডকে স্বাধীন করেছি। কাজেই আমরা জানি যে একটা দেশ যদি বেদখল হয়ে যায়
সেই জনগোষ্ঠীর তো কোনো পরিচয় থাকে না। আজকে ফিলিস্তিনের গাজাকে ইসরায়েল যেভাবে মানে বিরান করে ফেলছে, তারা সেই দেশটার অস্তিত্বই রাখতে চাচ্ছে না। তো আমরা একটা মুক্তিকামী জাতি হিসেবে, মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই যে আজকের সমাবেশে সকল দল মত নির্বিশেষে আমরা ফিলিস্তিনি যে ভাই বোনেরা তাদের অস্তিত্বের লড়াই করছে, জীবনের লড়াই করছে, আমরা বাংলাদেশ তার পাশে আছি, সেই বার্তা দেওয়ার জন্য আজকের এই সমাবেশ করা হয়েছে।